বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্গত নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা যে ছোট গল্প রয়েছে, সেই ছোট গল্পের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আমি তোমাদের সামনে তুলে ধরবো, যাতে করে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা পরীক্ষায় প্রশ্ন লিখতে পারো এবং সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার তোমরা জানতে পারো। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরবর্তী রকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো সরাসরি আমি আজকে গল্পের মধ্যে চলে যাই। প্রথম কথা যেটা বলবো সেটা হলো, এই যে বিষয়টি রয়েছে তোমাদের আজকের পাঠ্য, সেটা হলো একটি ছোট গল্প। ছোট গল্প কি জিনিস মনে রাখবে, ছোট গল্পের ভেতরে একটা গল্প থাকে, কিন্তু সেই গল্পের কখনো ক্লাইম্যাক্স হয় না, বা লাস্ট যে ডিসিশন, সেই ডিসিশনটা কিন্তু হয় না। অর্থাৎ গল্পটা হয় কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন থেকে যায়, যার জন্য রবীন্দ্রনাথ ছোট গল্প হিসেবে একটা সংজ্ঞা দিয়েছিলেন যে শেষ হয়েও হইল না শেষ। একটা সংক্ষেপে কথা, মানে মনে হয় যে আরো কিছু একটু হলে ভালো হতো। যাই হোক, একটা প্যাসেজ রয়েছে। এবার আমাদের যেটা মূল পাঠ্য বিষয়, সেই বিষয়ে আমরা প্রবেশ করি। দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো প্রবোধচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে, প্রবোধচন্দ্র বন্দ্যোপাধ্যায় হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম। আমাদের এই যে নদীর বিদ্রোহ যে গল্পটি পাঠ্য অংশে রয়েছে, এটি হলো তার লেখা দশম গ্রন্থ। কি বললাম? তার লেখা দশম গ্রন্থ, চতুর্থ গল্প সংকলনের অন্তর্গত যে সরীসৃপ। কি বললাম? দশম গ্রন্থের নাম কি? সরীসৃপ। দশম গ্রন্থ চতুর্থ গল্প সংকলনের নাম হলো সরীসৃপ। মনে রাখবে, সেই সরীসৃপের গল্প হলো নদীর বিদ্রোহ। 1345 খ্রিস্টাব্দে বঙ্গশ্রী নামক সাহিত্য পত্রিকাতে এটি প্রথম প্রকাশিত হয়। আরো কিছু তথ্য মনে রাখবে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম ছোট গল্পের নাম হলো অতসী মামি, এবং তার লেখা অন্যান্য উপন্যাসগুলির মধ্যে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের রীতিকথা এবং দিবারাত্রির কাব্যগ্রন্থ কিন্তু উল্লেখযোগ্য। আমরা এবার সরাসরি চলে যাব মূল গল্পে। গল্পটাকে যদি তোমরা ভালো করে মন দিয়ে শোনো এবং মন দিয়ে বুঝতে পারো, তাহলে দেখবে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা কিন্তু লিখতে পারবে। দেখো, আমি একদম পরপর করে গল্পের অক্ষর ভিত্তিক তোমাদের সামনে আজকে তুলে ধরছি। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারী রেখে ডাকিয়া বলিল, আমি চলিলাম হে। তাহলে বোঝাই যাচ্ছে যে একটা প্যাসেঞ্জার ট্রেন কে রওনা করে দিচ্ছে, তার মানে সে ট্রেনে কাজ করে, অর্থাৎ সে একজন রেল কর্মচারী। নদের চাঁদ ট্রেনটা কখন রওনা দিল? 4:45 প্যাসেঞ্জার ট্রেন, মানে বিকালের। সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো কেন বিকাল বললাম। সহকারীকে ডাকিয়া বলে, নতুন সহকারী মানে কিছুদিন হলো তার কাজের সঙ্গে যুক্ত হয়েছে, সে যে স্টেশনে রয়েছে সেই স্টেশনের কাজের সঙ্গে যুক্ত একজন নতুন সহকারীকে ডেকে বলল, আমি চললাম হে। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আগে হ্যাঁ। অর্থাৎ কি, সেই মুহূর্তে পরিস্থিতি কেমন? আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, এবং কথার মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারলাম? যে নদের চাঁদ কোথাও একটা যাবে। এবং তখন নতুন সহকারী তার কাছ থেকে নতুন সহকারীর কাছ থেকে সে জিজ্ঞাসা করলো, এবং সে তার প্রত্যুত্তরে বলল যে হ্যাঁ, তিনি যেতে পারেন। নদের চাঁদ বলল, আর বৃষ্টি হবে না, কি বলো? নতুন সহকারী একবার জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আগে না। মানে এই লাইন থেকে কি বুঝতে পারলাম? যে এতদিন কিন্তু একটা প্রচন্ড বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে সমগ্র পৃথিবী জলময় হয়ে গেছে, অর্থাৎ জলে পরিপূর্ণ হয়ে গেছে। তাই বলছে নতুন সহকারী একবার জলময় পৃথিবীর দিকে, মানে চারিদিকে একবার তাকিয়ে নিয়ে কি উত্তর করলো? যে আগে না। কি না? যে না, আর বৃষ্টি হবার সম্ভাবনা তেমন একটা নেই। নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর ওপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। তাহলে স্টেশন থেকে কত দূরে ব্রিজটা রয়েছে? মনে রাখবে, 1 মাইল দূরে ব্রিজটা রয়েছে। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ বিকালের দিকে এই বর্ষণ থামিয়াছে। আমি প্রথমেই যে কথাটা বললাম যে 4:45 ট্রেন, তাহলে কখনকার ট্রেন? বিকাল 4:45 ট্রেন। বৃষ্টি হয়েছে কদিন? 5 দিন অবিরত বৃষ্টি হয়েছে, মানে নন স্টপ যাকে বলা যায়। হইয়া আজ বিকালের দিকে বর্ষণ থামিয়াছে, মানে আজকে বিকালের দিকে বর্ষা থেমেছে। 5 দিন নদীকে দেখা হয় নাই। 5 দিন কাকে দেখতে পাইনি? নদের চাঁদ নদীকে দেখতে পাইনি।
কেন দেখতে পাইনি? কারণ 5 দিন বৃষ্টিতে সে যেতে পারেনি। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগলো। ঔৎসুক্য মানে কি? লোভ, লালসা। যে বাচ্চা ছেলেরা যেমন করে না, যে এই জিনিসটা দেখতে পেলাম না, দেখবো দেখবো দেখবো, এরকম যে ব্যাপারটা করে, ঠিক সেম টাইপের একটা ব্যাপার। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। মানে বৃষ্টির ছটা কেটেছে, কিন্তু তাই বলে এই নয় যে আর বৃষ্টি হবে না, কারণ আকাশ কিন্তু এখনো মেঘে পরিপূর্ণ। হয়তো ক্ষণিকের জন্য বৃষ্টিটা বন্ধ হয়েছে। তাই বলছে আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। তা হোক। ব্রিজের এক পাশে আর চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। কারণ কি, 5 দিন কিন্তু সে নদীকে দেখতে পারেনি। তার ভেতরে একটা লোভ, লালসা, উপলব্ধি রয়েছে, যে একটা মনের ব্যাপার। এটা সম্পূর্ণটা একটা মনের ব্যাপার, যে সে নদীকে না দেখতে পারলে তার জন্য প্রাণটা থাকছে না। তাই বলছে যে ব্রিজের এক পাশে আর চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে। কারণ কি, সে 5 দিন আগে গিয়েছিল সেখানে বেড়াতে। তো 5 দিন আগে সে যখন নদীকে দেখেছিল তার একটা রূপ ছিল। তারপরে কন্টিনিউ 5 দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে সেই নদীর একটা রূপ পরিবর্তিত হবে। তার জলের পরিমাণ বাড়বে। তার যে সবুজ যে পাতা, আশেপাশের যে প্রকৃতি, সেই প্রকৃতি আরো সবুজাভ হয়ে উঠবে। মানে একটা অপরূপ রূপ কল্পনা করছে কে? নদের চাঁদ। দুদিকে মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়েছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশ চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করার চেষ্টা করিতে লাগিল। নদের চাঁদ কি করলো? মেন লাইন দিয়ে সোজা হাঁটা শুরু করলো, এবং সে ভাবতে ভাবতে যাচ্ছে। কি ভাবতে ভাবতে যাচ্ছে? যে ওই যে নদীর রূপটা কেমন হবে, 5 দিন আগে এরকম ছিল, 5 দিন পরে কেমন হবে, জলটা কত উঁচুতে উঠলো, আশেপাশের প্রকৃতিটা কেমন ছিল। সে যখন যাচ্ছিল তার পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটা কেমন ছিল। চারিদিকে কিন্তু তোমরা জানো যে রেল লাইনটা খুব উঁচু জায়গা হয়, এবং চারিদিকে সাধারণত নিচু জায়গা থাকে, এবং রেল লাইনটা উঁচু ঢিবির মতো হয়। তো সেই উঁচু ঢিবির ওপর দিয়ে যাচ্ছে, কিন্তু চারিদিকে কিন্তু জল দ্বারা পূর্ণ। তারপরে দেখো, 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। তার মানে বোঝা গেল নদের চাঁদের বয়স কত? 30 বছর। কিন্তু একটা 30 বছরের মানুষ, সে যদি বলে যে আমি নদী দেখবো নদী দেখবো, একটা বাচ্চা ছেলের মতো, তো এই জিনিসটাকে স্বাভাবিক? কেন এটাকে অস্বাভাবিক বললেন লেখক? কারণ 30 বছর হলে তার কি হয়? তার সাধারণত সংসার, তার বিভিন্ন কাজকর্ম, চিন্তা ভাবনা, প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা অন্যরকম জিনিস থাকে। তার সঙ্গে একটা ছেলেমি ভাব, সেই ছেলেমি ভাবটা কিন্তু 30 বছরের একটা ছেলের মধ্যে থাকে না। ঠিক এই যে থাকাটা, কিন্তু তার ভেতরে কিন্তু সেই মায়াটা রয়েছে। একটা প্রকৃতি প্রেমী, সেই প্রকৃতি প্রেমী হলেও, প্রত্যেকেই আমরা প্রকৃতি প্রেমী, কিন্তু সেই প্রকৃতি প্রেমী হলেও 30 বছর বয়সে যে একটা নদীকে দেখার জন্য প্রত্যেকদিন নিয়মিত ছুটে যাওয়া, এটা একটু অস্বাভাবিকতার পরিচয় বলে মনে করছেন কে? লেখক। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশন মাস্টার। দিবারাত্রির মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলি তীব্র বেগে ছোটাছুটি নিয়ন্ত্রিত করবার দায়িত্ব যাহাদের, সেও তো তাদেরই একজন। মানে যে সে যে শুধুমাত্র একজন মানুষ তা নয়, একজন পরিপৃক্ত মানুষ যাকে বলা হয়, একজন বুদ্ধিমান মানুষ। সে একজন অফিসার, সে একজন স্টেশন মাস্টার। সে সারাদিন একটা কত বড় দায়িত্ব তার মাথার উপরে। সে ট্রেনগুলো এধার ওধার করে, পাস করে, এবং লাইন পরিবর্তন করে, তীব্র বেগে ছোটাছুটি গাড়ির সেগুলো নিয়ন্ত্রণ করে, তাদের মতো একজন। তার মানে তার উপর কত দায়িত্ব। তো সেই রকম একজন দায়িত্ববান লোকের পক্ষে এই যে পাগলের মতো, এই যে বাচ্চা ছেলের মতো যে কাজবাজগুলো করা, এই কাজবাজগুলো কি তার সাজে? তাই বলছে নদীর জন্য এমন ভাবে পাগলা হওয়া কি তার সাজে? নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বোঝাইতে পারে না। এই লাইনটা থেকে তোমাদের প্রচুর মানে খুব একটা গুড কোশ্চেন এখান থেকে। সব বোঝে, নদের চাঁদ যে এই কথাটা বোঝে না সেটা নয়, নদের চাঁদও বোঝে, কিন্তু বুঝেও তার কিছু করার নেই। তার যে ভালোবাসা, তার যে নদীর উপর টান, সেই টানটা যেন তাকে নদীর কাছে বারে বারে নিয়ে যায়, তাকে ঘরে বসে রাখতে পারে না। নিজের এই পাগলামিতেই যেন আনন্দ উপভোগ করে নদের চাঁদ। এটাতেই আনন্দ উপভোগ করে যে আমি যাব, আমি নদী দেখব, নদীর সঙ্গে খেলা করব, নদীর সঙ্গে বসবো, নদীর দিকে তাকিয়ে থাকবো,
সেই যে নদীর কাছে তার যে অফুরন্ত একটা ভালোবাসা, সেই ভালোবাসারই একটা রূপ হলো তার এই আনন্দ, তার এই নিজের পাগলামি। তাই বলছে এই নিজের এই পাগলামিতেই যেন আনন্দ উপভোগ করে। কে আনন্দ উপভোগ করে? নদের চাঁদ। অস্বাভাবিক হোক, নদীকে এইভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। যদি কেউ প্রশ্ন করে নদের চাঁদকে যে তুমি নদীকে এইভাবে ভালোবাসো কেন, এত ভালোবাসো কেন নদীকে, তার একটা কৈফিয়ত আছে নদের কাছে। কি সেই কৈফিয়ত? কৈফিয়ত মানে কি? উত্তর। কি সেই উত্তর? বলছে নদীর ধারে তার জন্ম হইয়াছে, অর্থাৎ নদের চাঁদ জন্ম হয়েছে কোথায়? নদীর ধারে। নদীর ধারে সে মানুষ হইয়াছে, চিরদিন সে নদীকে ভালোবাসিয়াছে। তাহলে তার মূল কৈফিয়তটা কি? তার মূল কৈফিয়তটা হলো যে সে একটা নদীর পাশেই জন্মেছে, সে নদীর ধারে মানুষ হয়েছে এবং সে চিরকাল নদীকে ভালোবেসেছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসেব কে করে? তার বাড়ির পাশে যে নদীটা ছিল সেটা এই বর্তমানকার যে নদী, অর্থাৎ সে যে স্টেশনে চাকরি করে তার আশেপাশের নদীর মতো এতটা বড় না হলেও কিন্তু মোটামুটি ছোটখাটো ছিল। কিন্তু ছোট বয়সে আর কে বড় নদী কে ছোট নদী সেই হিসেবে আর কে করে? যাই হোক, একটা নদী ছিল, দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। মানে কি সেই নদীটাকেও কিন্তু নদের চাঁদ এইরকম ভাবে ভালোবাসতো। কি বলছে? ক্ষীণস্রোতা মানে সেই নদীটার খুব বেশি স্রোত ছিল না। নির্জীব, নির্জীব মানে কি সেই নদীতে যে খুব বেশি জোয়ার ভাটা হতো সেটাও হতো না। নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো। দুর্বল আত্মীয় মানে কি? কখনো তার জল থাকতো, কখনো তার জল থাকতো না, কখনো তাকে নদী বলে বলা হতো, কখনো বা তাকে নদী বলে বলা হতো না। তাই তাকে বলছে দুর্বল আত্মীয়ার মতো তার মমতা পাইয়াছিল। কিন্তু তাকে ভালোবাসত কে? নদের চাঁদ। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারা প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলেছিল। এক বছর কি হয়েছিল? বৃষ্টি হয়নি। সে যেখানে বাস করতো সেখানকার কথা বলছি। তো সেখানে বৃষ্টি না হওয়ার জন্য নদীতে জল নেই। তোমরা জানো যে শিলিগুড়ি বলছি, বাঁকুড়া, পুরুলিয়া, ওইদিকে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে বর্ষার জল একমাত্র বর্ষাকালেই জল থাকে, বাদ বাকি সময় জল থাকে না, বা একটু বর্ষা বেশি হলে জল থাকে, না হলে থাকে না। তো ঠিক সেই রকম ভাবে কি বলছে? শ্রদ্ধারা প্রায় শুকায়া যায় এবার অতিক্রম করিয়াছে দেখিয়া প্রায় কাঁদিয়া ফেলিল। মানে জলই নেই, তাই দেখে কি করেছিল? নদের চাঁদ না খুব কান্না করে দিয়েছিল। তারপরে কি বলছে? দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মা মরিয়া যায় এবার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে। তাও সে কেমন কান্না, কান্নার সেই রূপটা কেমন? যে একটা নিজস্ব লোক, নিজের আত্মা থেকে মানে আত্মীয় যেমন বা পরমাত্মীয়, সে যদি মারা যায় কোনো দুরারোগ্য ব্যাধিতে, তাহলে কি আমাদের মনে খুব কষ্ট হয়? সেই কষ্টের ফলে একটা মানুষ যেভাবে কান্নাকাটি করে ঠিক সেইভাবে যেন কান্নাকাটি করেছিল কে? না, নদের চাঁদ। পরে দেখো কি বলছে, ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদে স্তম্ভিত হয়ে গেল। দেখো এই লাইনটা কিন্তু প্রথম আসে যে নদের চাঁদ প্রথম কি দেখলো। তাহলে নদের চাঁদ প্রথম নদীর দিকে দৃষ্টিপাত করেই সে কিন্তু স্তম্ভিত হয়ে গেছিল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে। তাহলে আমি প্রথমেই বলেছিলাম নদের চাঁদ কদিন আগে এসেছিল? 5 দিন আগে এসেছিল। এবার কি বলছে? 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোত। পঙ্কিল জলস্রোত মানে হালকা কাদাযুক্ত যে জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়ে। চাঞ্চল্য মানে কি? সে তার মতো চঞ্চল গতিতে অবারিত পথে চলিতেছে। সেই যে সেই যে ক্ষমতাটা, সেইটা নদীর কিন্তু দেখে গেছে। কে দেখে গেছে? এই নদের চাঁদ। তারপরে কি বলছে? কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দ প্রকাশ। কিন্তু সেই যে চঞ্চল যে ভাবনা, যে চঞ্চল যে পথ, সেই চঞ্চল পথটা যেন নদীর একটা পরিপূর্ণতা। মানে কি? তার কোনো বাধা নেই, সে সাবলীল, সে সুন্দরভাবে পথ চলছে, তারই একটা আনন্দের প্রকাশ, যা দেখে কিন্তু নদের চাঁদও আনন্দ পেয়েছিল। কিন্তু আজকে কি হলো? আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ভাপিয়া ভ্যানুচ্ছ্বসিত হইয়া ছুটিয়া চলিতেছে। কিন্তু আজকে সেই নদী কি হয়েছে? না, খেপে গেছে, রেগে গেছে। কি হয়েছে? গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ভাপিয়া ফ্যানোচ্ছ্বসিত। ফ্যানোচ্ছ্বসিত মানে কি? ফেনাযুক্ত উচ্ছ্বসিত মানে ফেনার সঙ্গে
উচ্ছ্বাস, মানে ফেনাগুলো যেন এরকম উথলে উথলে পড়ছে। তাই বলছে ফেনোচ্ছ্বসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। এতক্ষণ নদের চাঁদ একটা সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। মানে নদের চাঁদ যে রাস্তা থেকে যখন আসছিল সে কি একটা ছোট্ট নদীর কথা ভাবছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তি তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল। কিন্তু নদের চাঁদ যে 4 বছর ধরে এখানে আছে, সেই 4 বছর, তাহলে এইটা কিন্তু বোঝা গেল আর একটা কথা, তার 4 বছরের চেনা। কারণ নদের চাঁদ এখানে কতদিন ধরে চাকরি করছে? 4 বছর ধরে। তাই বলছে তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হলো, মানে আরো বেশি ভয়ের মনে হলো। মানে এই রূপ তো সে কখনো আগে দেখেনি। ব্রিজের মাঝামাঝি ইট সুরকিয়া সিমেন্টে গাঁথা ধারকের স্তম্ভে শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে, আজও সেইখানে গিয়া বসিল। দেখো কি বলছে, আজও সেইখানে গিয়া বসিল, মানে মনে করো ব্রিজের মাঝখানে গিয়ে বসলো। নদীর স্রোত ব্রিজের দিকে ধারকের স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে। সাইডে যে মনে করো যে ওই যে জায়গাটা রয়েছে লম্বা স্তম্ভের মতো, সেই লম্বা স্তম্ভের মতো জায়গাটাতে জল গিয়ে কি করছে না, বাধার সৃষ্টি করছে, এবং সেখানে কি করছে, জলস্রোত তৈরি হচ্ছে। বুঝতে পারলে? তারপরে কি বলছে দেখো, এত উঁচুতে জল উঠিয়া আসিতেছে, মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়ায় স্পর্শ করা যায়। দেখো ছবিতে দেখো একদম কাছেই রয়েছে, দেখে মনে হচ্ছে যেন হাত বাড়ালেই জলটাকে স্পর্শ করা যাবে। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। নদের চাঁদ কিন্তু খুব আনন্দ পেতে লাগিল। পকেটে খুঁজিয়া পুরাতন একটা চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া ফেলিল। বাচ্চা মন হলে যা হয়, পকেটে একখানা চিঠি ছিল, সে কি করলো না, সেটাকে ছুঁড়ে ফেলে দিল। চোখের পলকে কোথায় অদৃশ্য হয়ে গেল চিঠিখানা। চিঠিখানা যেন কোথায় হারিয়ে গেল সেটা বুঝতে পারো না। মানে জল তো কি করছে, স্রোতের মতো এরকম ভাবে ঘুরছে, তার মধ্যে যে চিঠিখানা হারিয়ে গেল। উন্মাত্ততার জন্য জলপ্রবাহকে তাহারা জীবন্ত মনে হইতেছিল। তাহার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। কে খেলা করছে তাহলে? নদের চাঁদ আর নদী খেলা করতে করতে কি করেছে না, চিঠিটাকে যেন মনে হচ্ছে স্রোতের মধ্যে টেনে নিয়েছে। আর নদের চাঁদ কি ভাবছে না, তার সঙ্গে যেন চিঠির সঙ্গে খেলা করছে। দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মেলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল। তাহলে কোন চিঠির কথা বলা হলো? যে চিঠির কথা বলা হলো, যে চিঠিটা সে ছুঁড়ে মেরেছে জলের মধ্যে দিয়ে, যাকে নিয়ে খেলছিল, সেটা কিন্তু তার স্ত্রীকে লেখা একখানা চিঠি। মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য, এই চিঠিটা সে 2 দিন ধরে লিখেছিল। চিঠিটা 5 পৃষ্ঠায় ছিল। চিঠিটার মধ্যে অনেক দুঃখ, অনেক কষ্টের কথা লেখা ছিল, এবং সেই চিঠিটা কোথায় রেখেছিল? সে পকেটে লেগেছিল, এবং সেই পকেট থেকে চিঠিটা নিয়ে এসে কোথায় ছিল? সেই জলের আবর্তের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে মারছিল। একটু মমতা বোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। মমতা বোধ করলেন যে যে এতদিন ধরে কষ্ট করে স্ত্রীকে একখানা চিঠি লিখলাম, চিঠিটা ফেলবো, এই ভাবনাটা একটু ভাবলো, কিন্তু সেই নদীর সঙ্গে খেলা করার লোভটা, ধূর যা হয় হবে, পরে দেখবো, আগে তো নদীর সঙ্গে খেলাটা করেনি, এই ভাবনাটাই তার হলো। এবং তাই বলছে সে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মুচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। তারপর নামিলে বৃষ্টি, সে কি মুষলধারে বর্ষণ। ঘণ্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হয়েছে। তার মানে কি, সে কিন্তু এই খেলা করতে করতে এবার কি হলো, আবার বৃষ্টি শুরু হলো। তাহলে সে কোথায় বসে আছে? সে কিন্তু সেই নদীর পাড়ে ব্রিজের ওপরে বসে আছে। 3 ঘন্টা বৃষ্টি হয়নি, মানে যে 3 ঘন্টায় 1 ঘন্টা সে হাসতে হাসতে লেগেছে, সে কিন্তু 2 ঘন্টা ওখানে বিশ্রাম যথারীতি নিয়েছে, খেলা করেছে। মেঘ যেন নতুন শক্তির সঞ্চার হয়েছে, মানে আবার প্রচুর ঘন কালো মেঘ করে বৃষ্টি শুরু হয়েছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। ও ওখানেই বসে নদীর ওই খেলার সঙ্গে মেতে রয়েছে। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠেছিল। অশ্রুতপূর্ব মানে কি, যে শব্দ আগে শোনা হয়নি। অশ্রুত মানে অযোগ, শ্রুত যোগ পূর্ব, মানে পূর্বে যে শব্দ শোনা হয়নি, তাই বলছে অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল। তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে, যে নদের চাঁদ মনে হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ ও অবসন্ন হইয়া আসিতেছে।
মানে দেখো, এইখানে সে কি করলো, মানে ওই যে যে বৃষ্টির যে রিমঝিম রিমঝিম বা ঝমঝম যে আওয়াজ, সেই আওয়াজের সঙ্গে একটা অন্যরকম একটা শব্দ মিশ্রিত হয়ে এমন একটা তার শরীরের মধ্যে অনুভূতি হতে লাগলো যে তার সমস্ত আনন্দ যেন মিশে গেল এবং তার সর্বঙ্গ অবাস হয়ে গেল, মানে ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল তার বৃষ্টিতে ভিজে। এবং সে একটা অবাক কল্পনা যে নদীকে তো এরকম ভাবে দেখেনি। সবকিছু মিলে তার শরীর আস্তে আস্তে কি হলো, অবশ হয়ে উঠলো এবং অবসন্ন হয়ে আসছে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিকে অন্ধকার ছাইয়া গেল। সন্ধ্যা হয়ে গেছে, ঘন কালো অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়ে আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। বৃষ্টির উপর দিয়ে একটা ট্রেন চলে যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়ে যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। দেখো কি বলছে, হঠাৎ করে সে কি করলো, ব্রিজে বসেছিল, ব্রিজে বসতে বসতে হঠাৎ করে সে কিন্তু একটা ট্রেনের আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজটা শুনে তার সেই যে ভাবনাটা, সেই ভাবনাটা থেকে সে বেরিয়ে আসলো এবং সে আবার হঠাৎ করে উঠে দাঁড়ালো। যে কি, সন্ধ্যা হয়ে গেছে, আমি এখনো বাড়ি যাইনি, আমাকে তো বেরোতে হবে। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে। হঠাৎ তার মনে হইতেছে, রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিত মনে এতক্ষণে বসিয়ে থাকা উচিত নয়। মানে সে ওই আচমকা যখন ট্রেনটা চলে গেল তারপরে তার জ্ঞান ফিরেছে এবং সে তখন ভাবছে যে কি, আমি এতক্ষণ এখানে বসে রয়েছি, কিন্তু এইভাবে তো বসে থাকাটা উচিত নয়। যে কোনো মুহূর্তে তো জল আমাকে টেনে নিয়ে যেতে পারে। হোক ইট সুরকি সিমেন্ট পাথর আর লোহা লক করে গড়া ব্রিজ, নদী যেমন ভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। তাহলে দেখো, মূল কারণ কিন্তু গল্পের এই লাইন যে ইট সুরকি সিমেন্ট পাথর ও লোহা করে গড়া ব্রিজে নদীর জল বাধা পেয়ে নদী আবর্ত সৃষ্টি করেছে। সেই আবর্তের যে শব্দ, সেই শব্দই কিন্তু নদের চাঁদকে উন্মুক্ত করে দিয়েছে এবং তার কিন্তু মনে ভীষণ আঘাত এনেছে। তাই বলছে, যে নদী এমনভাবে খেপে যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। যে নদীকে সে ভালোবাসে আজকে সেই নদীকেই সে বিশ্বাস করতে পারছে না, কারণ সে আজকে উন্মত্ত, সে আজকে পাগলের মতো সামনে যা কিছু আছে সে ভেঙে চুরমার করে দিতে চাইছে। সে সিমেন্ট পাথর লোহা লক্ষ্যরে গড়া ব্রিজই হোক বা সামনে যে বাধায় আসুক, যে বাধাই হোক। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। এবার সব যে না, এখানে আর দাঁড়ানো যাবে না, এবার আমি এগিয়ে যাই, স্টেশনের দিকে ফিরে যাই। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। তাহলে সেই নদীর বিদ্রোহের কারণ কি বুঝতে পারিয়েছে? এই যে সিমেন্ট পাথর লোহা লক্ষ্যরে গড়া ব্রিজ, যা নদীর প্রবাহ পথে সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে, যার জন্য নদী তার সাবলীল পথকে হারিয়েছে, সাবলীল ভাবে সে চলতে পারছে না। এর ফলে সে আজকে বিদ্রোহী হয়ে উঠেছে। ব্রিজটা ভাঙ্গিয়া ভাসাইয়া লইয়া দুই পাশের মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বাহিয়া যায়, এবার পথ করিয়া লইতে চায়। কি বলেছে, যে বাধা, বাধা কি? এই যে ব্রিজ। আর বাধা কি? এই যে মানুষ চারিদিকে বাঁধ দিয়ে বাধার সৃষ্টি করে, সেই বাধা। এই সমস্ত বাধাকে চুরমার করে সে নিজের পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু পারবে কি? কিন্তু সে কি পারবে এই জিনিসটা করতে? পারিলে মানুষ কি তাকে রেহাই দিবে? আজ যে ব্রিজ বাঁধ সে ভাঙ্গিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে। মানে আজকে যেটা ভাঙবে সে তো কালকে আবার গড়ে নেবে। তারপরে এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশে এক ক্ষীণস্রোত নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে। অর্থাৎ কি, একটু আগে আমরা যে আলোচনাটা করলাম যে সে একটা নদীর পাশে বাস করত, নির্জীব আত্মীয়, তার যে মৃতের মতো, মানে খুবই জল খুব কম থাকে। মানে আজকে যে নদীটা আছে এত প্রচন্ড জল, সেই নদীটাও কিন্তু কিছুদিন পরে তার সেই গ্রামের নদীর মতো হয়ে যাবে, যেখানে জল হবে ক্ষীণস্রোতা, জলের পরিমাণটা খুব কম। হয়তো বা কোনোদিন সেই নদী নামক যে চিহ্ন, সেই চিহ্নটাই তার গায়ের থেকে হারিয়ে যাবে। তাই বলছে, সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হতে না জানি মোটে আর কতদিন লাগিবে। স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটার জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। দেখো লাইনটা খুব ইন্টারেস্টিং একটা লাইন। যে কিনা এই ব্রিজটাকে অবলম্বন করেই বেঁচে আছে, যে কিনা এই ব্রিজটার জন্যই চাকরি করছে, যে কিনা এই ব্রিজটাকে নিয়েই চলছে, যে রেলের সে একজন কর্মচারী, একজন বুদ্ধিমত্তা লোক হয়ে আজকে তার অনুভূতিটা দেখো। কি বলছে, তার কাছে মনে হয়েছে নদীর যে কষ্ট হচ্ছে, এই কষ্টর থেকে হয়তোবা ব্রিজটা না করাই ভালো ছিল।
হয়তো আমাদের একটু আনন্দ মুহূর্ত কম হতো, হয়তো আমাদের যোগাযোগ ব্যবস্থাটা একটু বাধা পেত, কিন্তু প্রকৃতির যে সাবলীল জলধারা, সেই জলধারা হয়তো বিনা বাধায় প্রবাহিত হতে পারত। তাই বলছে কি প্রয়োজন ছিল ব্রিজের? বোধহয় এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই পেছন হইতে 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলে গেল ছোট স্টেশনটির দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্ধী নদীকে ভালোবাসিয়াছে। বন্ধী মানে কি? বাঁধনযুক্ত যে নদী, সেই বাঁধনযুক্ত নদীকে ভালোবাসিয়াছে। আর কেন তাকে ডাউন প্যাসেঞ্জার? মানে এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তাগুলো ভাবতে ভাবতে সে যখন যাচ্ছিল, পেছন থেকে কিন্তু গাড়ি এসে তাকে পিষে দিয়ে চলে যায় এবং সে সেখানেই সমাধিস্থ হয়। তাই বলছে নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারে করিয়াছে এবং বন্ধী নদীকে ভালোবাসিয়াছে। এই হলো তোমাদের মূল গল্প। আশা করি আলোচনাটি ভালো লেগেছে এবং অন্যান্য যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেটা আমি পরবর্তীতে তোমাদের সামনে অধ্যায় ভিত্তিক তুলে ধরবো। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এখানেই শেষ করলাম।